প্রচুর ঘেরযুক্ত গাউনটির ওপর বিশেষভাবে স্তনের ভারী কারুকাজ করা, যা দূর থেকেই চমকাচ্ছিল। উপরের অংশে ফ্রিঞ্জ সেট করা, যাতে গাউনটা পরলে তার শরীরের আকৃতি সব ঢেকে থাকে। আন্দাজ করলেই বোঝা যায় কারুকাজ আর কাপড়ের আস্তরণ অনুযায়ী এর ওজন অনেক ভারী হবে। জাফরিন দেখেই বুঝল জুবরান এটা তার জন্য বিশেষভাবে কাস্টমাইজ করিয়েছে। রাতে জাফরিনকে তৈরি করতে একজন বিশেষ বিউটিশিয়ান বাসায় অ্যাপয়েন্ট করেছে জুবরান। জাফরিনের নামাজ পড়া শেষ হলে বিউটিশিয়ান মহিলাটি জাফরিনকে গাউনটা পরিয়ে তৈরি করে দিচ্ছিল। সাবরিনাও জাফরিনের পাশে বসে তাকে এটা ওটা লাগিয়ে দিয়ে সাহায্য করছিল। জুবরান তাকে আসতে বলেছিল। জাফরিন নিজে হিজাবটা নিজের মতো করে পরে নিল। জাফরিনকে মেকআপ করানো হলেও তার মুখ নিকাবে ঢেকে দেওয়া হলো। গাউনের সাথে ম্যাচ করে সে সাদা হাত মোজা পরে নিল। জুবরান এটাও গাউনের সাথেই মিলিয়ে কাস্টমাইজ করিয়েছে তার জন্য। সে প্রত্যেকটা জিনিসই নিখুঁত রাখার চেষ্টা করেছে। জাফরিনকে তৈরি করা শেষ হলে তার মাথার উপর বড় একটি সাদা রঙের ভেল দিয়ে তার আপাদমস্তক এমনভাবে ঢেকে দেওয়া হলো যে চোখজোড়া পর্যন্ত না দেখা যায়। কাপড়টি পাতলা হওয়ায় জাফরিন কাপড়ের ভেতর থেকে বাহিরের দৃশ্য স্বচ্ছভাবে দেখতে সক্ষম ছিল। সেভাবেই জাফরিনকে নিয়ে সাবরিনা ভেন্যুর দিকে রওনা হলো। জুবরান আগে থেকে সেখানে উপস্থিত ছিল। কিছুক্ষণ পর জাফরিনের গাড়ি গিয়ে থামলো একটা বিশাল বাস্কোয়েট হলের সামনে। সেখানে কড়াকড়ি সিকিউরিটি ব্যবস্থা ছিল। জুবরান আজ এখানে তার বিজনেস পার্টনারদের থেকে শুরু করে সকল মিডিয়ার লোকদের আমন্ত্রণ করেছে। তবে কোনো মিডিয়ার লোকদের ক্যামেরাসহ ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভেতরে ঢোকার পূর্বে তাদের চেক করে গার্ডসরা ভেতরে ঢুকতে দিয়েছে। সকল গার্ডদের ওপর কড়াকড়ি নির্দেশ হয়েছে যেন কেউই জাফরিনের আসার পর তার একটা সিঙ্গেল ছবি পর্যন্ত না তুলতে পারে। জুবরানের হাতে জুসের গ্লাস দিয়ে দাঁড়িয়ে একজন বিজনেস পার্টনারের সাথে কথা বলছিল। ঠিক তখনই সাবরিনা তাকে কল করে জানায় সে জাফরিনকে নিয়ে এসে পড়েছে। জুবরান তাদের ভেতরে আসতে বলে কিছুক্ষণ পর পুরো হোটেলের লাইট অফ হয়ে স্পটলাইট গিয়ে পড়ল রেড কার্পেটের ওপর, যেখান দিয়ে জাফরিনকে ধীরে সুস্থে ভেতরে ঢুকতে দেখা গেল। সাবরিনা তার গাউন ধরে তাকে হাঁটতে সাহায্য করছিল। সবার মনোযোগ তখন সেই দিকে চলে গেল। জুবরান এদিকে এসে মুচকি হাসি দিয়ে জাফরিনের হাত ধরে তাকে নিয়ে স্টেজের কাছে গিয়ে থামল। সেই স্টেজে উঠে জাফরিনকে উঠে আসার জন্য এক হাত বাড়িয়ে দিল। জাফরিন জুবরানের হাতে হাত রেখে স্টেজের উপরে উঠে তার পাশে দাঁড়ানো। তখন ছোট্ট আদিল তার অপটু পায়ে হেঁটে তাদের কাছে এগিয়ে এলো, হাতে একটা ভেলভেটের পিলার মাঝে বক্স করে ডায়মন্ডের রিং নিয়ে। জুবরান আদিলের মাথায় হাত বুলিয়ে সেই রিংটা নিয়ে জাফরিনের হাত মোজা পরা আঙ্গুলেই সেটা পরিয়ে দিল। এরপর সে মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, মিট মাই ওয়াইফ, শি ইজ মাই লাভ অফ মাই লাইফ। এবার আর আমি গোপনে নয় বরং সবাইকে জাহির করেই নিজের ওয়াইফকে স্বীকৃতি দিলাম। আশা করছি এ নিয়ে আর কারো কোনো মাথা ব্যথা থাকবে না, থাকার কথাও না। মিডিয়ার লোকেরা তখন মুখ ভোতা করে দাঁড়িয়ে রইল। ব্যাস এইটুকু সময়ের জন্যই সে জাফরিনকে এখানে এনেছিল। অ্যানাউন্সমেন্টের পরপরই জুবরান সাবরিনাকে ইশারা করে বলল জাফরিনকে নিয়ে ভেতরের রুমে বসাতে। সাবরিনা তাই করলো। জুবরান সেখানে তার পরিচিত লোকদের সাথে হাসিমুখে কথা বলায় ব্যস্ত ছিল। তখন তার পাশে একজন বিজনেস পার্টনার এসে আন্তরিক হেসে তার সাথে হাত মিলালো। এরপর সে সুযোগ বুঝে জুবরানকে বলে বসলো, আপনি তো ভাবিকে আমাদের সামনে রিভিলই করলেন না। ভাবিকে এমনভাবে ঢেকে ঢুকে তৈরি করে এনেছেন যে বোঝাই যাচ্ছিল না উনি কেমন দেখতে। জুবরান তখন দাম্ভিকতা নিয়ে বলল, আমার ওয়াইফ আমার কাছে মূল্যবান রত্নের থেকেও বেশি কিছু। তার সৌন্দর্য পুরোটাই শুধুমাত্র আমার জন্য বরাদ্দকৃত, তাই আমি ব্যতীত তাকে দেখার অনুমতি বাহিরের কারণেই। লোকটি তখন ছলচাতুরি করে বলল, মিস্টার জুবরান, মাইন্ড করবেন না, তবে আমার মনে হয় নিশ্চয়ই আপনার ওয়াইফ দেখতে সুন্দর না, তাই এমন লুকিয়ে চুপিয়ে রাখতে চাইছেন তাকে সবার থেকে। সমস্যা নেই, আমাকে বলতে পারেন, আমি তো আপনার কাছেরই বিশ্বস্ত একজন। লোকটার কথায় জুবরান ঠোঁট বাঁকিয়ে তার কাঁধে হাত রেখে বলল, ও কাম অন, তোমাদের এই লেম ট্রিক্স এখন অনেক পুরনো হয়ে গিয়েছে। তুমি যদি ভেবে থাকো এসব বললে তোমাকে আমি আমার ওয়াইফের ফেস দেখিয়ে দেবো, দেন ইউ শুড ব্যাক অফ ম্যান।
জুবরানের কথায় আপাদমস্তক হয়ে লোকটি সেখান থেকে দ্রুত কেটে পড়ল। অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটা রাত হয়ে গেল। জুবরান সবাইকে বিদায় জানিয়ে জাফরিনকে নিয়ে তার গাড়িতে উঠে বসলো। জাফরিন সেই সময় জুবরানকে ভালো করে খেয়াল না করলেও এখন ঠিক মতন অবলোকন করতে লাগলো। জুবরানকে পুরো কালো রঙের ফলমাল স্যুটে মারাত্মক সুন্দর লাগছে আজ। তার কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর লেপ্টে থাকা এলোমেলো চুল, সেই সৌন্দর্য যেন আরও দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাইছে। অন্ধকারে গাড়ির হেডলাইটের আলো প্রতিফলনে যেন তার হেজেল ব্রাউন রঙের মণিগুলো আরও বেশি জ্বলজ্বল করছে। জুবরান এক হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছিল, তখন সে খেয়াল করলো জাফরিন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। জুবরান তখন দুষ্টুমি করে জাফরিনকে খোঁচা দিয়ে বলল, আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, কিন্তু এভাবে তাকিয়ে থেকো না, আমার লজ্জা করছে। আরো বেশি করে তাকাবো। আমার ব্যক্তিগত পুরুষের দিকে আমি তাকাবো না তো আর কে তাকাবে? আচ্ছা তাই? হ্যাঁ তাই। আমার ওয়াইফ তো দেখছি দিন দিন অনেক ডেয়ারিং হয়ে যাচ্ছে। যে মেয়ে আগে চোখে চোখ রাখতে সাহস পেত না, এখন সে চোখ দিয়ে গিলে খেতেও আর দ্বিধাবোধ করছে না। তুই হয়েছে তাহলে, অ্যামেজিং। আই থিঙ্ক আমারও তাহলে তার সাথে তাল মিলিয়ে একটু ডেয়ারিং হওয়া উচিত, তাই না? জুবরানের এমন লাগামহীন কথার পারতে লজ্জায় জাফরিনের কান গরম হয়ে এলো। সে কিছুটা অপ্রস্তুত হয়ে এলোমেলো ভঙ্গিতে কোনো মতে বলল, আমি আপনাকে একদমই গিলে খাচ্ছিলাম না। কথাটা বলে জাফরিন তার নজর সরিয়ে আনলো। তখন জুবরান আবারও বলে উঠল, নজর সারালে কেন? আই ওয়াজ এনজয়িং দ্যাট। আমাকে এভাবে দেখার অধিকার তো শুধুমাত্র তোমারই রয়েছে, ফায়ারফ্লাই। সত্যি তো তুমি না থাকলে আর কে থাকাবে? জাফরিন কিছু একটা বলতে যাবে তার আগেই সে লক্ষ্য করলো জুবরান খান বাড়ির পেছনে ফেলে তার সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাফরিন তখন তাড়াহুড়ো করে বলল, আমরা তো বাড়ির পেছনে ফেলে আসলাম। আজ আমরা আমাদের নিজস্ব বাড়িতে যাচ্ছি। মানে? জুবরান উত্তর না দিয়ে একটা বিশাল বাংলো বাড়ির সামনে এসে গাড়ি থামালো। সে গাড়ি থেকে নেমে জাফরিনের পাশে দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে ধরলো। জাফরিন কিছু না বুঝতে পারলে জুবরানের হাত ধরে বেরিয়ে এলো। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল যখন সে গাড়ি থেকে নামতেই তার সামনে এত সুন্দর আলোকসজ্জিত একটা বাংলো বাড়ি দেখতে পেল, যার চারিপাশটা ছিল বড় ফুলের বাগান আর একপাশে পুকুর বাদাই করা। জাফরিনের চোখে চমক দিয়ে জুবরানকে জিজ্ঞেস করলো, এটা কি আমাদের বাড়ি? জাফরিন এভাবে অবাক হতে দেখে জুবরান মৃদু হেসে উত্তর দিল, জি ম্যাম, এটা আমার পক্ষ থেকে আমাদের বিয়ে উপলক্ষে আপনার জন্য ছোট্ট একটি উপহার। এই বাড়িটা পুরোপুরি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করা। সবিনয়ে গ্রহণ করুন। এসব আপনি কবে করলেন? তুমি অসুস্থ হওয়ার পর কাজ শুরু করেছিলাম। এই বাড়িটা তোমার নামে করা। আপনি কিভাবে শিওর ছিলেন যে আমি সুস্থ হয়ে ফিরবো যদি সুস্থ না হতাম? আমার নিজের দোয়ার উপর আর আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। কিন্তু আমি তো বাড়ির সবার সাথে থাকতে চাই, একা আলাদা অন্য বাড়িতে নয়। সেটা তো থাকবেই। আমি সকাল হলে তোমাকে সেই বাড়িতে রেখে দিয়ে আসবো, আর রাতে অফিস থেকে ফেরার সময় তোমাকে নিয়ে ফিরবো। আমি শুধু তোমাকে তোমার নিজস্ব একটা বাড়ি দিতে চেয়েছি, যেন কেউ না বলতে পারে যে তুমি বিয়ের পরও নিজের বাপের বাড়িতেই থাকো। আমি চাই না আমার বউয়ের দিকে কখনো কেউ কোনো বিষয় নিয়ে আঙ্গুল তুলে কথা বলুক। এখন থেকে তোমারও নিজস্ব একটা বাড়ি আছে। বাড়ির সবাই কি জানে এ ব্যাপারে? তাদের কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, আমি তাদের জানিয়ে রেখেছি। আপনি আমার এত খেয়াল রাখেন কি করে বলুন তো? কারণ তুমি আমার হৃদয়ের অন্তঃস্থলে বসবাসকারী একমাত্র নারী। তোমাকে সারা জীবন রানী বানিয়ে নিজের মাথার উপর ছড়িয়ে রাখতে চাই। আমি তোমার জন্য যাই করি না কেন সেটাই কম পড়ে যাবে। আপনি কি আমার দেখা সবচেয়ে সুন্দরতম স্বপ্ন নাকি সত্যি? নিজের হৃদয়কে প্রশ্ন করো, তোর পেয়ে যাবে। এবার চলো ভেতরে যাওয়া যাক। জুবরানের কথায় জাফরিন সামনে এগোতে নিলে জুবরান লক্ষ্য করলো ভারী গাউন সামলে জাফরিনের হাঁটতে সমস্যা হচ্ছে। সে তখন বিনা বাক্যে জাফরিনকে কোলে তুলে নিল। জাফরিন অতর্কিত নিজেকে শূন্য আবিষ্কার করে আতকে চোখ খিচে বন্ধ করে ফেলল। পর মুহূর্তে তার বোধ ফিরতেই সে জুবরানকে বলল, কি করছেন? নামান আমাকে, আমি হেঁটে যেতে পারবো তো। পারবে, ভালো কথা, কিন্তু আমি হেঁটে যেতে দিব না তোমাকে। আমার ইচ্ছে হয়েছে তাই এভাবেই নিয়ে যাব। জাফরিন আর জুবরানের সাথে কথাই পারল না। সে চুপচাপ ঘাপটি মেরে রইল। জুবরান ভেতরে ঢুকে হলরুম পেরিয়ে সিঁড়ি বেয়ে জাফরিনকে নিয়ে উপরে উঠে গেল। জাফরিন তার মাথা ঘুরিয়ে ফিরিয়ে বাড়ির ভেতরটা মুগ্ধ চোখে দেখিয়ে যাচ্ছিল।
জুবরান উপরে এসে তার অত্যাধুনিক ডিজাইনের মাস্টার বেডরুমে ঢুকে জাফরিনকে ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলে বসিয়ে দিল। এরপর সে জাফরিনের মাথার উপর থেকে ভেলভেটটা সরিয়ে তার মুখের নিকাবটা খুলে ফেলল। তখন দৃশ্যায়িত হলো জাফরিনের মায়ামী মুখশ্রী। জুবরান তাতে বরাবরের মতোই আটকে গেল। জুবরান বেডসাইড টেবিল থেকে একটা বড় ফ্লাওয়ার বুকে নিয়ে জাফরিনের হাতে ধরিয়ে দিল। জাফরিন এত সুন্দর একটা বুকে হাতে পেতেই খুশিতে ঝলমল করে উঠল। পর মুহূর্তে সে ভাবুক হয়ে বলল, আমাকে যে বাসায় নিয়ে এলেন আমি কি পরবো এখানে? আমার সব জামা কাপড় তো ও বাড়িতে। জাফরিনের চোখে ইশারায় জাফরিনকে রুমের এক পাশ দেখিয়ে বলল। ওদিকে দরজাটা খুলে দেখো একবার। জুবরানের কথা মতো জাফরিন সেই দিকে এগিয়ে গিয়ে দরজার নব ঘোরাতেই দেখলো ভেতরে বিশাল ড্রেসিং রুম। তাতে আলাদা আলাদা ক্লাসেস সব ধরনের জামা কাপড়, জুতো থেকে শুরু করে মেয়েদের প্রয়োজনে সকল কিছু সাজিয়ে রাখা। প্যানেলগুলো ট্রান্সপারেন্টে হওয়াতে ভেতরে সজ্জিত সব কিছু সহজেই চোখে ধরা দিচ্ছে। জাফরিন আরেকবার চমকে পৌঁছে মুখে হাত রেখে বলল, আপনি তো পুরো মার্কেট উঠিয়ে নিয়ে এসেছেন এখানে। জুফরান তখন পেছন থেকে এসে জাফরিনকে জিজ্ঞাসা করলো, আরও কোনো কিছুর প্রয়োজন থাকলে জানিও আমাকে। মনে হয় না আর বছরেও কোনো কিছুর প্রয়োজন পড়বে। আপনি কেন এত বাড়তি খরচ করতে গেলেন? ইসলামের বিধান কি জানো? স্বামী সাধ্যমতো স্ত্রীকে পোশাক পরিচ্ছদ দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমাদের ওপর তাদের অধিকার এই যে তোমরা যথাসম্ভব তাদের পোশাক পরিচ্ছদ ও আহারের সুব্যবস্থা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি স্বীয় পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সদকা হয়ে যায়। কারো সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি তার পরিবার পরিজনের জন্য খরচ করতে কৃপণতা করে তাহলে সে পাপী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার উপর নির্ভরশীলদের রিজিক নষ্ট করে। অন্যত্র তিনি আরও বলেন, কোনো ব্যক্তির পাপের জন্য এতটুকু যথেষ্ট যে যাদের খরপোশ তার দায়িত্বে সে তাদের খরপোশ আটকিয়ে রাখবে। এ ধরনের লোককে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন, সে তা সংরক্ষণ করেছে না তাতে অবহেলা করেছে। এমনকি পুরুষকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পক্ষান্তরে পরিবারের জন্য খরচকৃত অর্থের ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম হলো সেই দিনার যা কোনো ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য খরচ করে। অন্যত্র তিনি বলেন, এক দিনার যা তুমি আল্লাহর পথে খরচ করো, এক দিনার দরিদ্রের জন্য, এক দিনার গোলাম আজাদ করার জন্য এবং এক দিনার তোমার পরিবার পরিজনের জন্য। এগুলোর মধ্যে সর্বাধিক সোয়াব অর্জনকারী ওই দিনার যা তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। এবার বুঝলে, সোয়াব লাভের আশায় স্ত্রীর জন্য অর্থ ব্যয় করাও ইবাদতের শামিল। জাফরিন আহ্লাদ করে জুবরানের গাল টিপে দিয়েই বলল, জি আচ্ছা স্বামীজান, আমি বুঝতে পেরেছি। আর এভাবে কখনো বলবো না। আপনি কি একটু রুমে গিয়ে অপেক্ষা করতে পারবেন? আমি গাউনটা চেঞ্জ করব। জুবরান ড্রেসিং রুম থেকে বেরিয়ে যেতেই জাফরিন হিজাব খুলে গাউনের ওপর অংশ ফ্রিঞ্জটা খুলে নিলে সক্ষম হলো, কিন্তু বিপত্তি বাঁধলো পেছন থেকে গাউনের চেনটা খুলতে নিয়ে। তার হাত কিছুতেই নাগাল পাচ্ছিল না পেছনের চেনটা পর্যন্ত। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর ব্যর্থ হয়ে জাফরিন দরজা খুলে উকি দিয়ে মুখ বের করে জুবরানকে ডাকতে লাগলো। জুবরান বেডে বসে নিজের ফোনে ব্যস্ত ছিল। জাফরিনের ডাকে সে ফোন রেখে উঠে সেই দিকে এগিয়ে গেল। জুবরান এগিয়ে যেতে জাফরিন লজ্জা আর সংকোচ নিয়ে বলল, আমার গাউনের চেনটা একটু খুলে দিতে পারবেন? জাফরিনের এমন আপাদমস্তক অবস্থা দেখে জুবরান আড়ালে হেসে ফেলল। তার হাসি জাফরিনের চোখে পড়তেই জাফরিন কপাল কুঁচকাল। জাফরিনকে এমন কপাল কুঁচতে কাঁদতে দেখে জুবরান নির্লিপ্ত ভঙ্গিতেই বলল, ঢুকতে দিলে তো হেল্প করব, তুমি তো দরজা ধরে দাঁড়িয়ে আছো। জুবরানের কথায় জাফরিনের হুঁশ ফিরল। জাফরিন দরজা ছেড়ে পিছিয়ে গেল। জুবরান ভেতরে ঢুকতেই জাফরিন অপর দিকে ঘুরে দাঁড়ালো। জুবরান জাফরিনকে সাহায্য করতে তার গাউনের চেনে হাত রাখতেই জাফরিন ততস্থ হলো। জুবরান সেটা লক্ষ্য করলো, তবে কোনো প্রতিক্রিয়া করলো না। সে চেনটা খুলতে গিয়ে তার আঙ্গুলের স্পর্শে জাফরিনের বারবার কেঁপে উঠছে। জুবরান ধীরে সুস্থে চেনটা খুলে ফেলল। সেই মুহূর্তটা তাদের মাঝে অচেনা এক আকর্ষণ কাজ করছিল।
জাফরিন বিপরীত দিকে মুখ করে শক্ত হয়ে জমে দাঁড়িয়েছিল। জুবরান তখন এক অদৃশ্য মোহে আটকে জাফরিনের মৌনতাকে সম্মতি ধরে তাদের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়াতে লাগলো। অবশেষে একে অপরের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহকে সাক্ষী রেখে আজ পরিপূর্ণ রূপে পূর্ণতা পেল তাদের পবিত্র ভালোবাসা। জানালা ভেদ করে সকালের মিষ্টি রোদ মুখে এসে পড়তেই জাফরিনের ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ শেষে একটু ঘুমিয়েছিল নাকি, হঠাৎ সময়ের কথা মাথায় আসতেই দ্রুত উঠে আগে বিছানা হাতড়ে ফোন খুঁজতে শুরু করলো সে। ফোন হাতে পেতেই দেখলো বেলা প্রায় 9টা বেজে গেছে। সাথে ফোনের স্ক্রিনে ভেসে আছে জুবরানের দেওয়া পরপর দুটি মেসেজ। মেসেজ দুটিতে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা আছে, Morning, my beautiful wifey. You were sleeping peacefully. I didn't want to disturb you. That's why I didn't wake you up. I've sent the driver with a car. So finish your breakfast before you leave. জুবরানের যত্নশীল আর ভাব আবেগের পূর্ণ মেসেজ পড়া মাত্র জাফরিন লাজুক হেসে বিপরীতে জুবরানকে মেসেজ টাইপ করে লিখল। আপনি ব্রেকফাস্ট করেছিলেন? জাফরিন মেসেজ পাঠানোর মিনিটের মধ্যেই ওপাশ থেকে জুবরানের উত্তর এলো। আলহামদুলিল্লাহ, করেছি। জুবরানের উত্তর পেয়ে জাফরিন ফোন রেখে ধীরে সুস্থে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর সে তৈরি হয়ে নিচে নেমে আসতেই দেখলো জুবরান অফিসে যাওয়ার আগে তার জন্য ডাইনিং টেবিলে নাস্তা তৈরি করে রেখে গেছে। নিজের প্রতি জুবরানের এমন যত্নশীলতা দেখে জাফরিনের মন ভালো লাগায় ছেয়ে গেল। নাস্তা শেষ করে জাফরিন খানবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর জাফরিন খানবাড়ি পৌঁছে ভেতরে ঢুকতে আয়শা তাকে দেখা মাত্র ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। জাফরিনও হাসি মুখে আয়শাকে জড়িয়ে ধরল। দুই বোনের ভালোবাসা দেখে তাদের মা চাচিরা হাসি মুখে এগিয়ে এলেন। তখন জাফরিনকে ছেড়ে আয়শা বলল, তোমার কথাই বলছিলাম আমরা। সত্য জানার পরেও আয়শার মুখে তুমি সম্বোধন শুনে জাফরিন বলল, আচ্ছা শোনো, যেহেতু জেনেছি তুমি আমার বড় আপু হও, তাই এখন থেকে আমাকে তুমি করেই বলবে, এতে করে আপন আপন মনে হয়। আয়শা ইতস্তত করে বলল, এটা হয় নাকি? আমি তুমি করে বলবো? হাজার হোক তুমি এখন থেকে এ বাড়ির বড় ছেলের বউ হও। আমার বোন হওয়া ছাড়াও আরেক সম্পর্কে তুমি আমার বড় ভাবি হও। যেহেতু কখনো তোমাকে তুই করে বলিনি, তাই তুমি করে না হয় বলি। জাফরিন নাকচ করে বলল, আমাদের প্রথম পরিচয় আমরা দুই বোন, এরপর বাকি সব। জাফরিনের আয়শার কথোপকথন শুনে সুফিয়া বেগম আয়শাকে বলল, জাফরিন ঠিকই বলেছে আয়েশা, তোমরা এ বাড়ির ছেলের বউ হওয়ার আগে সম্পর্কে আপন বোন হও, তাই বোনের পরিচয়টার গুরুত্বই তোমাদের আগে বহন করা উচিত। তুমি না হয় জাফরিনকে ওর ইচ্ছা অনুযায়ী তুই করেই বলো, এতে করে জাফরিনের মনে হবে যে তুমি ওর বড় বোন হও। সুফিয়া বেগমের কথায় আয়শা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নিচে সবার সাথে কথা বলে জাফরিন ওপরে তার জুবরানের রুমে চলে আসলো। একটু পর জাফরিনের ফোনে রিং হলো। স্ক্রিনে ভেসে উঠল অনামিকার দেওয়া গ্রুপ কল। জাফরিন সেই কলে জয়েন হতেই দেখলো ফাতেমা ভিডিও কলে জয়েন হয়েছে সবেমাত্র। সবার জয়েন হওয়ার পর অনামিকা সবাইকে সালাম দিয়ে লাজুক ভঙ্গিতে বলল, একটা দুঃসংবাদ জানাতে তোদের কল করলাম। ফাতেমা আর জাফরিন সালামের উত্তর নিয়ে তাকে সেই সংবাদের কথা জিজ্ঞেস করতেই অনামিকা লজ্জা নিয়ে ছটপট করে বলে ফেলল, তোরা খালামণি হতে চলেছিস শীঘ্রই। অনামিকার মুখে এই কথা শুনে জাফরিন একই সাথে অবাকও হলো আর খুশিও হলো। সে একটা কিছু বলতে যাবে তার আগেই ফাতেমা বলে উঠল, আমিও তোদের একই খবর দিতে কলে এসেছিলাম। আল্লাহর রহমতে আমি তোদের খালামণি বানাতে চলেছি শীঘ্রই। দুজনের মুখ থেকে এমন খুশির সংবাদ শুনে জাফরিন খুশিতে আত্মহারা হয়ে এলোমেলো প্রশ্ন করে বসলো, সত্যি? তখন ফাতেমা লাজুক হেসে মাথা নাড়ালো। অনামিকাও খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, তাহলে আমি মা আর খালামণি দুটোই হতে চলেছি। আমার তো ডাবল খুশি। ফাতেমা মাথা নুইয়ে বলল, আমারও তো। অনামিকা এবার হেসে বলল, এবার আমাদের আরেকটা খুশির সংবাদ দেওয়ার পালা জাফরিনের, তাহলেই সব সমান সমান। অনামিকার কথা শুনে জাফরিন লাজুক হেসে বলল, ইনশাআল্লাহ। বান্ধবীর সাথে কথা শেষ করে ফোন রাখতেই জাফরিন দেখলো নুসাইবা আর আয়শা হাতে পায়েসের ট্রে নিয়ে হাজির হয়েছে তার রুমে।
আয়শা ভেতরে এসে ট্রেটা পাশে রেখে জাফরিনের পাশে বসতে তারা একসাথে গল্পগুজবে মেতে রইল অনেকক্ষণ। মাঝখানে জুবরানও তার কাজের ফাঁকে একটু পরপর কল করে জাফরিনের খোঁজ নিচ্ছিল, যা দেখে নুসাইবা আর আয়শা চুপি চুপি হাসছিল। রাতে জুবরান আর আবিদ একসাথে খানবাড়ি ফিরলে জুবরান সবার সাথে একসাথে ডিনার শেষ করে জাফরিনকে নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। জাফরিন তখন গাড়িতে উঠতেই জুবরানকে বলল তার কিছু প্রয়োজনীয় হিজাব পিন দরকার। তার আগের পিনগুলো সব সে হারিয়ে ফেলেছে। জুবরান জাফরিনের কথা অনুযায়ী একটা কসমেটিক স্টোরের সামনে তার গাড়ি থামালো। জাফরিনকে গাড়ি থেকে বসিয়ে রেখে সে ভেতরে চলে গেল প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। জাফরিন উৎফুল্ল মনে বসে জুবরানের ফেরার অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে জুবরান হাতে কিছু ব্যাগ সহ বেরিয়ে এলো। জুবরান ব্যস্ত ভঙ্গিতে এক হাতে ধরে রাখা তার ফোন নজরে আবদ্ধ করেই গাড়ির দিকে হেঁটে আসছিল। তার শার্টের ইনের এলোমেলো অবস্থা দেখে জাফরিন ঠোঁটে মৃদু হাসি নিয়ে মুগ্ধ চোখে সেই দিকে তাকিয়ে ভাবছিল যে কিভাবে একটা পুরুষকে এমন এলোমেলো অবস্থাতেও এত আকর্ষণীয় লাগতে পারে। সে মানতে সে আনমনে ভেবে খুশি হলো যে এই পুরুষটাই তার একান্ত ব্যক্তিগত পুরুষ। জাফরিনের মনোযোগ ভঙ্গ হলো তখন সে দেখলো তার বাড়ির সামনে দিয়ে দুটি মেয়ে একে অপরকে কিছু বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছে। জাফরিন তাদের কথোপকথন স্পষ্ট শুনতে পেল। তাদের মধ্যে একজন বলল, দেখ, সে কত হ্যান্ডসাম। আমি আমার জীবনে এত সুন্দর ছেলে কখনো দেখিনি। মেয়েটির কথায় সাড়া দিয়ে তার পাশের জন বলল, একদম ঠিক বলেছিস। আমি তো আজকেই শেষ দোষ, আমাকে ধর। মেয়ে দুটির চোখে পলক জুবরানের সামনে এগিয়ে দাঁড়ালো। জুবরান সেটা লক্ষ্য করতেই কপাল কুঁচকাল। জাফরিন দূর থেকে সব অবলোকন করছিল, কিন্তু তাদের মধ্যকার কথোপকথন কিছু শুনতে পেল না। সে ইশারা ইঙ্গিত যা বোঝালো তা জুবরানকে কিছু একটা জিজ্ঞেস করছে। বিপরীতে জুবরান মুখে গম্ভীরতা রেখেই ঠোঁট নাড়িয়ে অস্পষ্ট কিছু একটা আওড়ালো। তার উত্তর পেতেই মেয়ে দুইটি মুখে ছোট করে চলে গেল সেখান থেকে। জুবরান ফিরে এসে গাড়িতে উঠে বসলো। হাতের ব্যাগগুলো জাফরিনের হাতে ধরিয়ে দিয়ে দিল। জাফরিন সেদিকে মনোযোগ নেই। সে উদাস মুখ করে জুবরানকে জিজ্ঞাসা করলো, মেয়ে দুটি কি বললো আপনাকে? জুবরান ফোন রেখে তার সকল মনোযোগ জাফরিনের দিকে আবদ্ধ করে জিজ্ঞেস করলো। তুমি কি ফলো করেছিলে ওদের? জাফরিন রাগে ফুঁসে অনর্গল বলে গেল, কেন দেখবো না? তারা আমার স্বামীর দিকে নজর দেবে আর আমি দেখবো না, সেটা কি করে হয়? বলুন, কি বললো তারা আপনাকে? জুবরান জাফরিনকে শান্ত করার চেষ্টা করে বলল, কাম ডাউন, ডোন্ট বি সো হাইপার বেবি। ওরা জাস্ট আমার নাম্বার চেয়েছিল। জাফরিন ভ্রুকুটি করে বলল, আচ্ছা তাই, জাস্ট নাম্বার। আর আপনি কি বলেছেন ওদের? জুবরানের সোজা সাপটা উত্তর এলো। বলেছি আমি ম্যারিড। জাফরিন মুখ অন্য পাশে ঘুরিয়ে বলল, ও, কি হলো? আপনাকে কেন এত সেজে গুজে বের হতে হবে বলুন আমাকে? হ্যান্ডসাম ছেলে বিয়ে করে বিপদে পড়ে গেলাম, যখন তখন যার তার নজর আমার হাজব্যান্ডের ওপর পড়ছে। এগুলো কি সহ্য করা যায়? আমার মন চাচ্ছে আমি আপনাকে সিন্ধুকে ভরে তাদের থেকে লুকিয়ে রাখি। বাই এনি চান্স তুমি কি ইনসিকিউর ফিল করছো? কেন করব না? এটা প্রত্যেকটা নারীর ইনসিকিউরিটি। পরনারী হচ্ছে ভয়ানক দুনিয়াবি ফেতনা। আর এমনিতেও বিয়ের পর পুরুষরা নিজের বউদের ওপর থেকে ইন্টারেস্ট হারাতে থাকে। তখন নিজের বউ ছাড়া বাকি সব মেয়েদেরকেই ভালো লাগে তাদের চোখে। আর আপনার ক্ষেত্রে তো ওনাদের লাইন লেগেই থাকে। আমার ভয় হয় আপনি যদি তাদের ফেতনায় পড়ে যান কখনো, যদি আমার ওপর ইন্টারেস্ট হারিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন, তখন দেখুন আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। ওয়াদা করুন কখনো ঠকাবেন না আমায়। জাফরিনের মুখে অনবরত এমন কথা শুনে জুবরান কিছুটা রাগান্বিত হলো, তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে সে বলল, তুমি এসব ভাবলেও বা কিভাবে? তুমি আমার ধৈর্যের ফল জাফরিন। তোমাকে আমি এমনি এমনি পাইনি। আল্লাহর কাছে বহুবার চোখের পানি ফেলেছি তোমাকে পাওয়ার জন্য। হারাতে হারাতে ফিরে পাওয়া জিনিসের মূল্য যে অনেক বেশি, সেটা কি বুঝো? তুমি আমার অনেক আদরের, অনেক শখের, অনেক যত্নের। জীবন দিয়ে চাই তোমাকে আমি। সারা জীবন এই বুকে আগলে রাখতে চাই। তোমার প্রতি ভালোবাসা আমার কোনো কালেই কমবে না, বরং দিনে দিনে আরো প্রগাঢ় হতে থাকবে। কারণ কি জানো, আমাদের সম্পর্কে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখেছি। প্রত্যেকটা মুহূর্তে শুধু তোমাকেই চেয়েছি তার কাছে।
আমি যে শুধু তোমাতেই আসক্ত, তুমি কি সেটা এক মুহূর্তের জন্য কখনো টের পাওনি? অন্য নারীদের সাথে কখনো নিজের তুলনা করবে না। তুমি আমার কাছে অমূল্য, অতুলনীয়। আমি আমার এই চোখে শুধু তোমাকেই দেখেছি। তুমি ব্যতীত কখনো কোনো নারীর দিকে সেভাবে তাকানো তো দূর, সেই কথা কল্পনায় পর্যন্ত আনিনি। আমি তোমাকে তোমার ধারণার ঊর্ধ্বে গিয়ে ভালোবাসি ফায়ারফ্লাই। ওয়াদা করছি, কখনো আমি হারিয়ে গেলেও আমার এই ভালোবাসা হারাবে না। জাফরিন অনুভূতিতে অশ্রুসিক্ত চোখে জুবরানের দিকে তাকিয়ে বলল, আমি এই দুটোর মধ্যে কোনোটাকেই হারাতে চাই না। কখনো ভাবিনি আপনি এতটা ভালোবাসবেন আমায়। আপনার প্রত্যেকটা কথা আমাকে বারবার মুগ্ধ করে তোলে। জুবরান মৃদু হেসে কাছে এসে ঝুঁকে জাফরিনের মুখে নিজের 2 হাতের তালুর মাঝে আবদ্ধ করে তার কপালে একটি চুমু এঁকে দিল। জাফরিন মুখেও তখন বিষণ্ণতা ছাপিয়ে হাসি ফুটে উঠল। জুবরান হাত দিয়ে জাফরিনের চোখের পানি মুছে দিয়ে দূরে সরে যেতেই জাফরিন নিজের হাতের ব্যাগটা খুলে দেখতে গিয়ে অবাক হয়ে পুনরায় জুবরানের দিকে তাকিয়ে বলল, আপনি কি পুরো দোকানের সব হিসাব পিনি তুলে নিয়ে এসেছেন নাকি? এত কেন এখানে? জুবরান নির্লিপ্ত প্রতি উত্তর করল, প্রয়োজন পড়লে আরও এনে দিব। আমার বিউটিফুল ওয়াইফের জন্য কিছু নিতে গেলে আমার অল্পতে মন ভরে না। মন চায় যেন পুরো দুনিয়ার সব খুশি তুলে এনে তার সামনে রাখি। জাফরিন দুনিয়া সকল মায়া নিজের মাঝে ধরে রেখে মোহাবিষ্ট চোখে জুবরানের দিকে শব্দহীন তাকিয়ে রইল। জুবরান সেই দিকে একবার তাকিয়ে মৃদু হেসে গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর তারা নিজেদের নতুন বাড়িতে এসে পৌঁছালো। জুবরান নিজের রুমে গিয়ে অফিসের স্যুট পাল্টে ফ্রেশ হয়ে বের হতে হতে জাফরিনের আগে শোয়ার জন্য বিছানা ঝেড়ে নিল। কিছুক্ষণ পর জুবরান বেরিয়ে এসে জাফরিনকে ঘরে কোথাও দেখতে পেল না। তাকে ভেতরে কোথাও না দেখতে পেয়ে বারান্দার দিকে যেতে দেখলো জাফরিন বারান্দার এক কোণে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রেখে রাতের খোলা আকাশের দিকে মুখ করে এক মনে সেই দিকে তাকিয়ে আছে। চাঁদের আবছা আলো এসে আর মুখে পড়ছে। পরনে তার মিশ্রণ সিল্কের লং নাইট স্যুট। জাফরিনের লম্বা খোলা চুলগুলি বাতাসে উঠছে, যার ফলে তাকে দেখতে আরও বেশি মোহনীয় লাগছে। জুবরান নিঃশব্দে গিয়ে জাফরিনকে পেছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন অযাচিত স্পর্শে জাফরিন একটু চমকালো না, কারণ যে স্পর্শ জাফরিনের খুব কাছের আর পরিচিত, সে জানে জুবরানই তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। জুবরান তখন জড়িয়ে ধরা অবস্থাতেই জাফরিনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইউ আর ড্রাইভিং মি ক্রেজি বেবি। এত কেন নিজের দিকে টানো তুমি আমাকে? আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাই তোমার এই দহনে। দুনিয়ার সকল মায়া কি তোমার মাঝেই আছে? কথাটা বলে জুবরান জাফরিনের গলায় নিজের মুখ ডোবালো। জাফরিন তখন অস্পষ্ট আওয়াজে জুবরানকে অবাক করে দিয়ে বলল, আমি আমাদেরও একটা বেবি চাই। কথাটা কর্ণগোচর হওয়া মাত্র জুবরান জাফরিনকে ছেড়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করলো। কি বললে? তখন জাফরিন সোজা জুবরানের চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ধ্রুব ভাইয়া আর শাফিন ভাইয়া কি কিছু বলেনি যে তারা বাবা হতে চলেছে? বলেছে তো। তো কি আপনারও কি মন চায় না আপনার নিজের সন্তান আপনাকে বাবা ডাকুক? এসব মাথা থেকে ঝেড়ে ফেলো ফায়ারফ্লাই। এখন এসব সম্ভব না। কেন সম্ভব না? কেন মানে? ভুলে গেছো তুমি যে কিছুদিন আগে কোমা থেকে সুস্থ হয়ে ফিরেছো? আমি তোমাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে যাচ্ছি না। এই মুহূর্তে তোমার জন্য কনসিভ করাটা সেফ না। কিচ্ছু হবে না। আমার আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ আছি। সেটা তুমি বললে চলবে না। আমার কথার বাইরে আর কোনো কথা হবে না। তোমার এতই বাচ্চা শখ হলে আমি না হয় তোমাকে বাচ্চা অ্যাডপ্ট করে এনে দিব। আমি আমাদের নিজেদের সন্তান চাচ্ছি। আমি আমার কোলে একটা ছোট্ট জুবরান চাই, আর আপনাকে একটা ছোট্ট জাফরিন এনে দিতে চাই। আমি জানি আপনার বাচ্চা অনেক পছন্দ। আমি দেখেছি আপনি বাচ্চাদের দেখলে কতটা খুশি হয়ে যান। আপনি আমার জন্য কত কিছু করেছেন, এর বিনিময়ে কি আমি আপনার জন্য এটুকু করতে পারি না? তুমি কি আমার ভালোবাসার বিনিময় করতে চাচ্ছ? আমি যা করেছি সব আমার ভালোবাসা আর তোমার প্রতি নিজের দায়িত্ববোধ থেকে। এর বিনিময়ে আমার কিছুই চাই না, শুধু তোমার ভালোবাসা ছাড়া। আপনি কি চান না আপনার নিজের সন্তান আপনাকে বাবা বলে ডাকুক, আপনার অংশ দুনিয়াতে আসুক? হ্যাঁ চাই, তবে সেটা তোমার থেকে বেশি না। আমার কাছে বাচ্চা হওয়ার থেকেও তুমি আগে। একবার তোমাকে হারিয়ে অনেক ছটফট করেছি আমি, আর দ্বিতীয়বার সে ভুল হতে দেব না। কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই হবে। এর বাইরে আর একটা কথাও তুমি বলবে না।
জুবরানের এমন কঠোরতায় জাফরিন মুখ কালো করে ভেতরে চলে গেল। জুবরান জাফরিনের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। একটু পর আপনা আপনি ভেতর থেকে জাফরিনের ডাক ভেসে এলো। জুবরান ভাইয়া, ভেতরে আসুন, বিছানা করে দিয়েছি, শুয়ে পড়ুন। জাফরিনের মুখ থেকে এমন সম্বোধনে জুবরান ক্ষিপ্ত হয়ে হুড়মুড়িয়ে ভেতরে গিয়ে তার সামনে এসে তাকে ধমকে বলল, এই মেয়ে, বিবেক বুদ্ধির কি মাথা খেয়েছো নাকি ভুলে বসেছো যে 3 দিন আগে আমাদের বিয়ে হয়েছে? স্বামীকে কি কেউ ভাইয়া বলে সম্বোধন করে? এটাও কি আবার শিখিয়ে দিতে হবে আমাকে? জাফরিন হতাশার ভান ধরে বলল, কি করব? আপনি তো আমাকে অমুকের বাবা তমুকের বাবা বলে ডাকার সুযোগ দিচ্ছেন না, তাই কোনো উপায় না পেয়ে ভাইয়া বলে ডাকছি। জুবরান জাফরিনের চালাকি ধরতে সেও কথা ঘুরিয়ে একই ধাঁচে উত্তর দিল, কেন? অমুকের বাবা তমুকের বাবা না ডেকেও যে আরো ডাক আছে সেটা কি জানো না? আরও কি ডাক? জুবরান তখন তার কাছে এগোতে এগোতে বলল, ইউ ক্যান কল মি বেবি, জান, ডার্লিং, সোনা। আর জাফরিন তখন চোখ মুখ কুঁচকে জুবরানকে বাধা দিয়ে বলল, হয়েছে হয়েছে, থামুন, এসব আমার দ্বারা হবে না। তাহলে কি হবে? ওই যে বললাম না, আমার বাচ্চার বাবা বলে ডাকবো, সেই কারণেই তো দিচ্ছেন না। জুবরান এবার চোখ ভর্তি ভালোবাসা নিয়ে বলল, শুধু একবার বলে দেখো, তোমার প্রত্যেকটা আবদার আমি বিনা কোনো কৈফিয়তে পূরণ করব, কিন্তু শুধু এটা বাদে। জাফরিন আর কোনো কথা বাড়ালো না, কারণ সে জানে জুবরান নিজের কথাই অটল থাকবে। তাই সে চুপচাপ অন্য পাশ ফিরে শুয়ে রইল। জুবরানও তাকে কিছু বলল না। সেও জাফরিনকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে এনে সেই অবস্থাতে লাইট বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে জুবরানের সবেমাত্র একটা মিটিং শেষ করে ফ্রি হয়ে তার কেবিনে ঢুকতে দেখলো তার বন্ধুরা এসে জড়ো হয়ে তার কেবিন দখল করে বসে আছে। জুবরানকে দেখা মাত্রই ধ্রুব উঠে এসে তার কাঁধে হাত রেখে মজা নিয়ে বলল, কি রে মামা, বিবাহিত জীবন কেমন চলছে? ধ্রুবর কথায় জুবরানের ক্ষীণ হেসে ধ্রুবর মজার বিপরীতে তাকে হেনস্থা করতে বলল, আলহামদুলিল্লাহ, আমার তো ভালো চলছে, কিন্তু তোর কি খবর? তুই কি এখনো ভয় পাস নিজের বউকে? জুবরানের কাছে এসে পচানি খেয়ে ধ্রুবর হাস্য রসাত্মক মুখটা মুহূর্তেই চুপসে গেল। বাকিরা তখন হৈ হৈ করে হেসে ফেলল। জুবরান নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে তার ডেস্ক থেকে টেলিফোন কানে তুলে একজন স্টাফকে কল করে সবার জন্য কফি পাঠাতে বলল। মাস তখন নিজের হাসি থামিয়ে জুবরানের উদ্দেশ্যে বলল, দোস্ত, তোর সাথে আমরা একটু আলোচনা করতে এসেছি। জুবরান জানতে চেয়ে জিজ্ঞেস করলো, কি বিষয়ে? ম্যাক্স তার কথা এগিয়ে বলল, অনেক দিন হলো একসাথে কোথাও ট্রিপে যাওয়া হয় না আমাদের। যেহেতু আমরা সবাই এখন বিবাহিত, তাহলে চল সবাই মিলে বউদের নিয়ে সেন্ট মার্টিনে একটা ছোট ট্যুর দিয়ে আসি। আবিদ আর আয়শাকেও সাথে করে নিয়ে নিস, না হয় ওদেরও তো বিয়ের পর কোথাও ঘোরা হয়নি, আর একটু ঘোরাঘুরি করলে মাইন্ড ফ্রেশ থাকে। এমনিতেও কিছুদিন আগেও তুই অনেক খারাপ সময় পার করে এসেছিস, এখন একটু চিন্তা করাই যায়, তাই না? জুবরান উত্তরে ম্যাক্স কিছু একটা বলতে যাবে তার আগেই কোথা থেকে যেন সাফা পাগলের মতো তার কেবিনে ঢুকে ছুটে এসে জুবরানকে জড়িয়ে ধরতে লাগলো। কিন্তু জুবরান আগে থেকেই সতর্ক হয়ে সেখান থেকে সরে গেল, যার ফলে সাফা পড়ে যেতে নিয়েও দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। তার হাতে এখনও ব্যান্ডেজ করা। সাফার এমন স্পর্ধা দেখে জুবরানের রাগে কপাল কুঁচকালো, যার ফলে তার কপালের মাঝখানে রগটা দৃশ্যমান হয়ে ফুটে উঠল। সাফা নিজেকে সামলে জুবরানকে অনুনয় সুরে বলতে লাগলো, জুবরান, তুমি বারবার এমন কেন করছো বলো? ওই সামান্য একটা মেয়ের জন্য তুমি আমাকে এভাবে ইগনোর করতে পারো না? এমন কি আছে ওই চিপের মধ্যে? আমি যে তোমার পিছনে গত 12 বছর যাবৎ ঘুরছি, কিন্তু যতবার তোমার কাছে আসতে চেয়েছি তুমি ততবারই দূরে ঠেলে দিয়েছো আমায়। তাহলে ওই মেয়েকে কেন তুমি দূরে ঠেলোনি? ওকে কেন বিয়ে করলে? তুমি আজই ওকে ডিভোর্স দিবে, না হলে আমি ওই মেয়েকে তোমার জীবন থেকে টেনে হেঁচড়ে বের করে ছাড়বো। কজ আই অনলি ওয়ান্ট ইউ, ইউ আর অনলি মাইন। জুবরানের রাগ এবার মাত্রা ছাড়িয়ে আকাশ ছিল, তার চল শক্ত হয়ে এলো। রাগ নিয়ন্ত্রণ করতে সে তার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তার হাতের নীল শিরা উপশিরাগুলো ফুলে ফেপে উঠল। সে দাঁতে দাঁত চিবিয়ে গর্জন করে সাফার উদ্দেশ্যে বলল, জাস্ট শাট দ্য হেল অফ। আই এম নট গোয়িং টু টলারেট ওয়ান মোর ওয়ার্ড অ্যাবাউট মাই ওয়াইফ। আই ওয়ার্ন ইউ ফর দ্য লাস্ট টাইম। ভেবো না তুমি মেয়ে বলে তোমাকে ছেড়ে দেবো। আর ও তোমার মতো গায়ে পড়া মেয়ে কখনোই ছিল না।
আমার জীবনে শুধু সেই একমাত্র নারী যে সত্যিকার অর্থে আমার ভালোবাসার হকদার তুমি নও। ওকে আমি শরীয়ত সাপেক্ষে দুনিয়া আর আখিরাতের জন্য নিজের করে নিয়েছি। আমি শুধুমাত্রই জাফরিনের, আর জাফরিনও শুধুমাত্র আমার। তুমি কখনো আমার ওয়াইফের যোগ্যতার ধারের কাছেও নাও। ওকে ছিপ বলার মতো কোনো যোগ্যতাই তোমার মাঝে উপস্থিত নেই। জুবরান নিজের আঙ্গুল সাফার দিকে তাক করে আবারও ধমকে সুরে তাকে বলল, ফার্দার তোমার এই কুৎসিত মুখটা যেন আর আমার চোখের সামনে না পড়ে, নাহলে আমার ওয়াইফ জানলে আমার সাথে অভিমান করে বসলে আমার জন্য অনেক বড় সমস্যা। আমি চাই না তোমার মতো চিপ মেয়েদের জন্য আমার ওয়াইফের মন নষ্ট হোক, কজ আই লাভ হার ভেরি মাচ, ইউ নো। জুবরান তার শেষ কথাটা বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে রাগে গজগজ করতে করতে দরজায় জোর দিয়ে বাড়ি মেরে সেখান থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। সাফা কেঁপে উঠল। সে নিজেকে আর ধরে রাখতে না পেরে সবার সামনেই কেঁদে ফেলল। সে ভাবতে লাগলো কিভাবে তার এত এত বছরের চেষ্টা এক মুহূর্তেই জুবরান বৃথা করে দিল। ধ্রুব তখন সবার মধ্যে থেকে মুখ ফসকে বলে ফেলল, মেয়ে তুমি বড়ই নষ্ট, তোমাকে দেখে মনে জাগলো তীব্র কষ্ট। হায় রে, এ কি যন্ত্রণা মেয়ে, তুমি নষ্টামি করে কষ্ট পেয়ে আর কেঁদো না, না হলে অযথাই বাড়বে এই বেদনা। ধ্রুবর কথা শুনে সাফা কাঁদতে কাঁদতে ঝাঁঝিয়ে উঠল। এই এটা কি বললে তুমি? ধ্রুব তখন কোনো কিছু না জানার ভান করে বলল, কই, আমি তো কিছু বলিনি, তুমি হয়তো কানে বল শুনেছো বালিকা। সকালে আয়শা নাস্তা তৈরি করে আবিদকে ডাকতে রুমে এসে দেখলো আবিদ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তাদের মধ্যকার সম্পর্কটা এখন স্বাভাবিকভাবেই চলছে। আবিদ তাদের বিয়ের দিন থেকেই আয়শাকে মেনে নিয়েছিল। সে কখনো আয়শার প্রতি তার দায়িত্ব পালনে পিছুপা হয়নি। আয়শাও সর্বদা আবিদের ভালো মন্দ খেয়াল রেখেছে, একজন আদর্শ স্ত্রীর দায়িত্ব পালন করেছে। তাদের মধ্যকার ইচ্ছা অনিচ্ছা তারা মূল্যায়ন করেছে। বৈবাহিক জীবনের প্রত্যেকটা বিয়ে একে অন্যের মতে সম্মান জানিয়ে তার এই সম্মান আর দায়বদ্ধতা থেকেই তাদের মধ্যকার সম্পর্কটা আস্তে আস্তে ভালো লাগা আর ভালোবাসায় পরিণত হতে শুরু করেছে। রুমে এসে আয়শা আবিদকে তৈরি হতে দেখে সে তাকে তার ঘড়ি এগিয়ে দিল। আবিদ হাসি মুখে আয়শার হাত থেকে ঘড়িটা নিয়ে পরে নিয়ে আয়শাকে বলল, আপনি তৈরি হয়ে নিচে চলুন, এবার নাস্তা করে নিন, আপনার দেরি হয়ে যাচ্ছে। আবিদ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আয়শাকে বলল। চলো তাহলে তুমিও খেয়ে নাও। আয়শা নাকচ করে বলল, আপনি অফিসে যাবেন, আপনার দেরি হয়ে যাবে, আপনাকে খাইয়ে তারপর খাবো। আমি খেলে তুমিও আমার সাথেই খাবে, চলো তো। তাদের কথার মাঝখানে রুমের দরজায় টোকা পড়লো। আয়শা গিয়ে দরজা খুলে দিতেই দেখলো জাফরিন মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়শা হাসি মুখে বোনকে দেখে আলিঙ্গন করে নিল। জাফরিন তখন আয়শাকে জিজ্ঞেস করলো, বলল, আবিদ ভাইয়া কি অফিসে চলে গেছেন? আয়শা মাথা নাড়িয়ে উত্তর দিয়ে বলল, না, উনি বের হবেন এখন। এরই মাঝে আবিদ বেরিয়ে এলে সে দরজায় দাঁড়ানো জাফরিনকে দেখে মৃদু হেসে বলল, আরে জাফরিন, তুমি কখন এলে? জুবরান ভাইয়াও কি এসেছেন নাকি? জাফরিন তখন মাথা নাড়িয়ে বলল, না, উনি আমাকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছেন। আমার আয়েশাকে একটা কথা বলার ছিল, তাই সরাসরি রুমে চলে এলাম। আবিদ তখন সরে গিয়ে বলল, আচ্ছা, তোমাদের দুই বোনের ব্যক্তিগত কথা থাকলে তোমরা বলো, আমি না হয় চলে যাচ্ছি। জাফরিন তখন পূর্বের মতো আবারও মাথা নাড়িয়ে বলল, ব্যক্তিগত না, আপনাদের দুজনকে নিয়েই কথাটা। আপনি অফিসে গেলেই উনি বলতেন আপনাকে, কিন্তু আমি আয়েশাকে নিজে থেকেই বলতে চলে এলাম। আপনার জুবরান ভাই আমাদের সবার জন্য সেন্ট মার্টিন ট্রিপ প্ল্যান করেছে। আবিদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলছো, সত্যি? হ্যাঁ ধ্রুব ভাইয়া, ম্যাক্স ভাইয়া আর শাফিন ভাইয়া যাবেন তাদের ওয়াইফদের সাথে নিয়ে। তারা বন্ধুরা মিলে প্ল্যান করেছে। আমাদের জীবনে ঘটে যাওয়া এত কিছুর ধকলের পর একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য। আপনার কোনো সমস্যা নেই তো? আবিদ তখন একবার আয়েশের দিকে তাকিয়ে দেখলো আয়েশের চোখ দুটো খুশিতে ঝলমল করছে। জাফরিনের কথা শুনে আবিদ তখন বলল, কিন্তু আমি আর ভাইয়া একসাথে অফিসে অ্যাবসেন্ট থাকলে তো সমস্যা। জাফরিন আবিদকে আশ্বস্ত করে বলল, উনি বলেছে কিছুদিনের মধ্যেই অফিসের সব কাজ উনি এগিয়ে রাখবেন, আর কোনো মিটিং অ্যাটেন্ড করার প্রয়োজন পড়লে তিনি সেখান থেকেই অনলাইনে জয়েন করবেন। আবিদ জাফরিনের কথায় আশ্বস্ত হয়ে বলল, ঠিক আছে তাহলে। আর হ্যাঁ, আরেকটা কথা। হ্যাঁ বলো। কাল আপনারা সবাই আমাদের নতুন বাড়িতে লাঞ্চে আসছেন। আপনাদের সবার দাওয়াত রইল সেখানে। আমি সবাইকে জানিয়ে রেখেছি, আপনাদেরও জানাতাম।
ইনশাআল্লাহ, অবশ্যই। জাফরিনের সাথে কথা শেষ হলে আবির জাফরিন আর আয়েশাকে একান্তে কথা বলতে ছেড়ে দিয়ে সে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জাফরিন নিত্যদিনের মতোই আজকের দিনটাও সবার সাথে আনন্দে কাটিয়ে নিল। তারা একসাথে টুকিটাকি কাজ করলো, ওয়াক্ত মতো নামাজ আদায় করলো, নানান বিষয় নিয়ে প্রয়োজনীয় আলোচনা করলো। এভাবেই তাদের সারা দিন কেটে গেল। রাতে জুবরান এলো জাফরিনকে নিতে। জুবরানকে দেখে জাফরিন উৎফুল্ল মনে ছুটে এলো, কিন্তু নিচে সবাই একসাথে বসে থাকায় সে তার থেকে দূরত্ব বজায় রেখে জুবরানও তার বাপ চাচাদের সাথে অফিসের কাজ নিয়ে আলোচনা করছিল। একটু পর সবার সাথে একসাথে রাতের খাবার খাওয়া শেষ হতেই জুবরানের সাথে জাফরিন গাড়িতে উঠে বসলো, কিন্তু তারা বাসায় যাওয়ার আগেই মার্কেটে গিয়ে বাড়ির সবার জন্য অনেক কিছু কেনাকাটা করে নিল। এই নিয়ে জুবরানের সাথে জাফরিনের আগে থেকেই প্ল্যান করা ছিল। বিশাল হলরুমটার কোন জুড়ে আজ হাসির অনুরণ। আজ খানবাড়ির সকল সদস্যসমূহ জুবরান আর জাফরিনের বন্ধুবান্ধবরাও আজ তাদের বাড়িতে উপস্থিত। বড় ডাইনিংটাতে জাফরিন, আয়েশে, ফাতেমা আর অনিমিকা মিলে সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। সাবরিনাও তাদের সাহায্য করতে চেয়েছিল, কিন্তু জাফরিন তাকে ছোট্ট আদিল সহ খেতে বসিয়ে দিয়েছে। খাবার পর্ব শুরু হতেই জাফরিন হাতের রান্না খেয়ে সবাই সমান তালে প্রশংসা করে যাচ্ছিল। জুবরানও গর্ব নিয়ে নিজের স্ত্রীর প্রশংসা শুনে যাচ্ছে সবার মুখ থেকে। ফজরের পরপরই জাফরিন সব রান্নাবান্না চড়িয়ে দিয়েছিল। জুবরানও জাফরিনকে একা একা এত সব কাজ করতে দেখে নিজে থেকেই এসে ওকে সাহায্য করেছে। খাবার শেষে জাফরিনদের নতুন বাড়িটা সবাই ঘুরে ফিরে দেখলো। বাড়ির বাইরে এত বড় বাগানটা, সুন্দর বাসার ব্যবস্থা হয়েছে। বিকেলে সেখানটায় সবাই বসে গল্প গুজবে মেতে রইল। জাফরিন এসে সবাইকে চা নাস্তা এগিয়ে দিল। সারাদিন সবাই একসাথে সুন্দরতম একটা দিন কাটানোর পর সন্ধ্যা হওয়ার আগেই তারা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জাফরিন তখন কাল রাতে সবার জন্য কেনাকাটা করা পোশাকের ব্যাগগুলো নিয়ে এসে যার যার হাতে ধরিয়ে দিল। এতগুলো ব্যাগ তার একার পক্ষে আনা সম্ভব হচ্ছিল না, তাই জুবরানও ব্যাগগুলো আনতে তাকে সাহায্য করলো। সবাই নিজেদের ব্যাগগুলো হাতে পেতে অবাক হয়ে তাকালো তাদের দুইজনের দিকে। সুফিয়া বেগম তো জাফরিনকে জিজ্ঞাসাই করে বসলো, এগুলো তোমরা কখন নিলে? জাফরিন সুফিয়া বেগমকে প্রত্যুত্তর করে বলল, কাল ফেরার আগে আমরা মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে একসাথে পছন্দ করে সবার জন্য এগুলো শপিং করেছি। কি প্রয়োজন ছিল এত কষ্ট করার? কিসের কষ্ট? তোমাদের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। সুফিয়া বেগম জাফরিনের কথায় সম্মোহনী হেসে মাথায় হাত বুলিয়ে তাকে দোয়া করে দিচ্ছিল। জুবরান বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে মুগ্ধ চোখে মায়ের আর বউয়ের ভালোবাসার মুহূর্ত উপভোগ করছিল। একটু পর সবাই তাদের দুজনের থেকে বিদায় নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। জুবরান আর জাফরিনের বন্ধুবান্ধব সবাই যাওয়ার আগে নিজেদের মধ্যে কথা বলে বিদায় নিয়ে নিল। যাওয়ার আগে আদিল জাফরিনের কোল থেকে নামতে চাচ্ছিল না। সাবরিনা অনেক বুঝিয়ে সুঝিয়ে আদিলকে নিয়ে চলে গেছে। একটু পর মাগরিবের আজান পড়ে যাওয়াতে জুবরান নামাজের জন্য মসজিদে চলে গেল। বাসায় জাফরিনও অজু করে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে বাসায় এসে জুবরান দেখলো সবাই চলে যাওয়ার পর থেকে জাফরিনের মন কিছুটা খারাপ দেখাচ্ছে। কিছুক্ষণ আগেই তো বাড়িটা ভরা ছিল, সবাই যাওয়ার পর সব কিছু ফাঁকা ফাঁকা লাগতে লাগলো জাফরিনের কাছে। জুবরান সেটা বুঝতে পেরে জাফরিনের দিকে এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই সে দেখলো আকাশে জোরে মেঘ গর্জন করে বৃষ্টি নেমে এলো। মুষলধারে বৃষ্টি পড়তে দেখে মুহূর্তে সব মন খারাপ ছাপিয়ে খুশিতে জাফরিনের চোখ চিকচিক করে উঠল। সে জুবরানের দিকে ঘুরে তাকিয়ে আবদার করে বসলো, প্লিজ চলুন না ভিজি। জুবরান তখন কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলল,